السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا বোঝেই তো না সর্বকে أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا অনেক সময় দেখছি এগুলো হয় আমাদের সামনেও। আমার জীবনে যত সালিসি করছি আমি কাউকে আমদানতাই হবে। এই দেখেন বসছে, ফাটলেও ফাটতে পারে এখন বসে আরো আছে কিন্তু আরো আছে আর সামনে যান না। যার পরে বললো চাচা তোমার ব্যান প্রমাণ করে তুমি লেকে যাও। তা আমি বললাম আমার এই ব্যান তার তোর সব ছিঁড়ে ফেলাইছে, বাড়ি জুড়ে ভেঙে ফেলাইছে, আমি সে ব্যান আনিনি। তারপরে প্রশাসনের কাছে সমস্ত জায়গায় আমি বিচার চাই।
আল্লাহ অনেক মুরব্বী বান্দারা রয়েছেন, দাড়ি থাকা বান্দারা রয়েছেন। আয় আল্লাহ, তুমি যার হাতকে পছন্দ করো, আয় আল্লাহ আমাদের দোয়াখানাকে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ, আয় আল্লাহ, আমরা তো তোমার কাছেই চাই। আয় আল্লাহ, তুমি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ, তুমি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ, আজকালগুলোর লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহ, আয় আল্লাহ, জড়িত হয়ে গেছে, এগুলোর থেকে আমরা তওবা করছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাই স্কুল মাঠে আমরা ইস্তেস্কার নামাজ আদায় করলাম। দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই, আর এই যে তাপদাহর কারণে প্রতিষ্ঠানের লেখাপড়াগুলো বন্ধ হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করলাম, আমরা বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম এবং দোয়া করলাম। এ কারণেই আজকে আমাদের এখানে আসা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার রহমতের বৃষ্টি দান করেন, এই জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের এই ইস্তেস্কার নামাজকে কবুল করুক। এবং ইস্তেস্কার নামাজ আদায় করলাম এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করলাম কায়মনক্ষেত্রে। আল্লাহ পাক তার এই শান্ত পরিবেশ, শান্ত পৃথিবীকে তার রহমতের পানি দিয়ে, রহমতের বৃষ্টি দিয়ে পুরা শান্ত করার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করলাম। ওলামা পরিষদের পক্ষ থেকে সলাতুল ইস্তিসকার তথা বৃষ্টির জন্য নামাজ এবং দোয়ার আয়োজন করেছিলাম। এই প্রোগ্রামে আমরা তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে কল্যাণমূলক বৃষ্টির আবেদন করে মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি, তৎসঙ্গে গোটা বিশ্বের মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য আমরা ফরিয়াদ জানাই। তাপদাহে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। ওলামা গ্রাম যারা আছে তেনারা বললেন যেটা আসলেই আমাদের দুই হাতের কামাই। আমি মিডিয়ার মাধ্যমে সমগ্র মুসলিম উম্মাকে আহ্বান জানাই যে আসুন আমরা আমাদের সমস্ত জীবনের ভুল ত্রুটিগুলো শুধরে আল্লাহর দিকে আমরা ফিরে যাই, আল্লাহর দিকে আমরা রুজু হয়ে যাই। আল্লাহ আমাদের দিকে যদি রাজি এবং খুশি হয়ে যায়, অবশ্যই আল্লাহ আমাদের বৃষ্টিসহ যত প্রকারের রহমত আছে আমাদের প্রতি আল্লাহ বর্ষণ করবেন, নাজিল করবেন। আমি ইস্তেস্কার নামাজ আদায় করার জন্য যেন আল্লাহ পাক এই ইস্তেস্কার নামাজের উদ্দেশ্যে, এই আসল উদ্দেশ্যে যেন আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন এবং রহমতের বৃষ্টি দান করেন। আমরা সর্বত এই জন্য হয়েছি। মনোরঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল 10 ঘটিকার সময় ইস্তেস্কার নামাজ আদায় করা হবে। তো আমি সংবাদ পেয়ে ছুটে আসতেছি, বা আমরা পত্র পত্রিকার মাধ্যমে অনেকভাবে আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গায় আজকে পানি না থাকার কারণে জমি হাহাকার করছে। পশু পাখি সহ যত আল্লাহ পাকের সৃষ্টি জীব আছে সকলেই কষ্টে আছেন। তো আসলে আমাদের এদিকেও মোটামুটি যে তাপমাত্রা ব্যবস্থা করলো, তাদেরকে আসলেই মন থেকে দোয়া করতেছি এবং আল্লাহ পাক যেন আজকের এই সালাতকে কবুল করেন, আমাদের উপরে যেন আল্লাহ পাকের রহমতের বৃষ্টি নাজিল করেন। এবং নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। سبح اسم ربك الأعلى الذي خلق لنحيي به بلدة ميتا ونسقيه ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة الله গোটা দুনিয়াতে আপনি হেফাজত করেন। আল্লাহ, যে গুনাহের জন্য, যে অপরাধের কারণে আপনি বৃষ্টিকে বন্ধ করে দিয়েছেন, আল্লাহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগকে আমাদেরকে আপনি শাস্তি দিচ্ছেন। পানি নাই, কলে পানি উঠছে না।
ও তাই আমরা এই করছি কি করবো দূরে থেকে আনছি। আপনার টিউবওয়েলে একদমই উঠে না? একদম উঠছে না বাপ, হুম, একদম উঠছে না বাপ, তাই এলো পানির টাইনি আসছে। করতে হবে। এখন যারা বিমানে চাকরি করতে আসছেন তাকে তাহলে মেন্টালি সেট আপ করবেন এটা, যে আমি প্রতিদিন কিছু না কিছু মানুষের সাথে কথা বলবো, কিছু না কিছু বাড়িতে যাব। আমার প্রতিবেশী আমি 10টা বাড়িতে যাব, আজকে একটু সময় বেশি পেয়েছি, 10টা বাড়িতেই বসবো গিয়া, আলাদা আলাদা 10 বাড়ির লোকজনের সাথে ভিন্ন 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 কথা বলবো, সঞ্চয়ের দাওয়াত দেবে। বিমান কেন করবেন, বিমান গুরুত্বটা কি? আজকে আপনি ভালো আছেন, আগামী দিনে আপনি ভালো নাও থাকতে পারেন। আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, আজকে আগামী দিনে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তখন এই সঞ্চয়ের টাকা দিয়ে আপনার ট্রিটমেন্ট করবেন, সুন্দরভাবে বুঝাবেন, মানুষ বুঝাইলে বুঝে। আর যদি নাই বুঝতো তাইলে এত কোটি কোটি টাকা প্রিমিয়াম আনি করতে আপনারই কাজ, আপনারই জানতেছেন। এখন যারা যান না, মাঠে বলেন না, যারা ভয় পান, তাকে ধৈর্য নাই, এই লোকগুলা খালি বলছেন স্যার আপনারা তো বলে গেলেন বিমা কত কঠিন আপনারা জানেন, পাবলিকের থেকে টাকা আনা কত কঠিন আপনি জানেন। আমি আপনার কথা বলছি, সম্মান রেখে বলছি, পাবলিকের টাকা আনা কঠিন। এই কারণে আপনি 100 টাকার একটা টাকা নোট আনলে আপনাকে 35% কমিশন দিয়ে দেবে। 100 টাকা একটা বিমা করেছেন, 1000 টাকা প্রিমিয়াম আনবেন, আপনাকে কিন্তু 35% আমরা দিয়ে দিচ্ছি। তো 1000 35% কত? 350 টাকা। তাহলে এমন কোন চাকরিটা আছে আপনাকে তো সহজভাবে টাকাটা দিবে? তাহলে 3 মাস যদি এইভাবে আপনি 10টা করে পলিসি করিয়া, অথবা 5টা করে পলিসি করিয়া, অথবা 2টা করে পলিসি করিয়া, পলিসির সংখ্যা যাই করেন কিন্তু 10,000 টাকা নতুন হয়। 3 মাসে 10,000 টাকা করে নতুন করলে কিন্তু আপনি এই 35% তো পাচ্ছেনই, 15 বছর মেয়াদ দিবেন, তাহলে 35%। আর যদি 12 বছর মেয়াদ দেন তাহলে পাবেন 25%। এখন বেশি দিবেন না কম দিবেন সিদ্ধান্ত তো আপনার। বেশি নিলে আপনি ওই 15 বছর উঠে মেয়াদ দিবেন গ্রাহকের সাথে বুঝে, আর গ্রাহকের বেশি বুঝে বেশি মেয়াদি করলে গ্রাহকের বেশি লাভ, কারণ রিস্ক কাভারটা বেশি দিন পাই যাচ্ছে। বেশি দিন রাখলে লাভের পরিমাণটা বেশি পাবে। এগুলি বলতে হবে, না বললে তো সে বুঝবে না। তাহলে এইভাবে আমরা যদি বিমার পেশায় টিকে থাকতে চাই, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমাদের দাওয়াত দিতে হবে। কি একমত সবাই? কারা একমত একটু হাত তুলবেন? থ্যাংক ইউ সো মাচ। তাহলে হাতে তালি দেওয়া যায়? অনেকক্ষণ বসে আছেন সেই জন্য একটু নাড়াচাড়া দেওয়া যায়, অন্য কিছু না। তা আমরা আমি এখানে যোগদান করার পর থেকে, অর্থাৎ গত সেপ্টেম্বর থেকে অদ্যাবধি আমরা 37টি স্বর্ণের বার আমরা উদ্ধার করেছি এবং একাধিক স্বর্ণ পাচারকারীকে আমরা গ্রেপ্তার করেছি। মূলত আপনি যেটা বলছেন যে খুলনা শহর নয়, এগুলো ঢাকা টু সাতক্ষীরা যে পরিবহনগুলো আছে, সেই পরিবহন থেকে গোপন সংবাদের ভিত্তিতে এগুলো সিজ করা হয়। এবং এই প্রক্রিয়ায় মূলত স্বর্ণের পাচারকারী চক্রের যে অংশ পরিবহনের সঙ্গে জড়িত তারাই কিন্তু গ্রেপ্তার হয়। মূল হোতারা পর্দার অন্তরালে থেকে যায়। তারা হয়তো একটা টাকা তাকে দিতে রাজি হয়, স্বর্ণটা ঢাকার থেকে নির্দিষ্ট জায়গায় সাতক্ষীরা পৌঁছা দেওয়া হয় তাদের দায়িত্ব। মূল পাচারকারীদের এই যে পর্দার অন্তরালে থাকার কারণে অনেক সময় কিন্তু স্বর্ণ পাচারকারী পুরো চক্রকে ধরা যায় না। কিন্তু এইবার আমরা যে স্বর্ণ ধরলাম 12 পিস, এই যে স্বর্ণের বার, এখানে কিন্তু আমরা মূল পাচারকারী চক্রের নামও পেয়েছি। তা আমরা আশা করছি যে মূল পাচারকারী চক্রকে যদি শনাক্ত করে তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হই এবং তথ্য প্রমাণ সহ আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে স্বর্ণ পাচার কমে আসবে। আরেকটি যেটি বলছেন যে এটি অবশ্যই অর্থনৈতিক ক্ষতি। স্বর্ণটা যেহেতু বাইরে থেকে আসে এবং অপথে আসে, তাহলে আমাদের দেশের যে মূল্যবান যে বৈদেশিক মুদ্রা যেটা বিদেশ থেকে আসতেছে সেটা ডলার আকারে আমাদের বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশের যে এই ডলারটি, এটি কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার কাজে ব্যবহার হয়। জ্বালানি সহ, সার সহ অনেক পণ্য রয়েছে যেটা আমাদের সরকারকে আমদানি করতে হয়। সেই ডলার ব্যয় করে তারা অপথে স্বর্ণ যে আমাদের দেশে আসছে, এবং এটির আলটিমেট গন্তব্য আপনি বলছেন যে আমাদের দেশে নয়, পাশের দেশে, আবার পাশের দেশে চলে যাচ্ছে। এতে করে কিন্তু আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কাজেই এই বিষয়টি প্রতিরোধ করার জন্য দুটি জিনিস, একটি হলো বৈধভাবে সরকার স্বর্ণ আমদানির জন্য কিন্তু ইতিমধ্যেই অনুমতি প্রদান করেছেন। বৈধভাবে স্বর্ণ ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা করেন, তাদের বৈধভাবে যেন স্বর্ণ তারা বিদেশ থেকে আমদানি করে সেই বিষয়টি নিশ্চিত করা। আর একটা হচ্ছে যে এই ধরনের পাচারকারী চক্রকে রুট আউট করা, সামাজিকভাবে বয়কট করা, এই পাচারের সঙ্গে যারা জড়িত সামাজিকভাবে তাদেরকে প্রতিরোধ করা, পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের মাধ্যমে অন্যরা যাতে এই প্রক্রিয়ায় উৎসাহিত না হয় সে বিষয়টি নিশ্চিত করা।
অভিযাত্রা, যে উন্নতির যে অভিযাত্রায় আছি আমরা অভিযাত্রী, তারা আমরা প্রতিনিয়ত অনেক কিছু ইনোভেশন করছি। সেই কাজগুলি জনগণকে সঠিকভাবে সেই কাজকর্মগুলি সেই কাজ এবং জনগণের মাঝে সেই সমৃদ্ধির বার্তাটি পৌঁছে দিতে এবং জনসেবা সহজভাবে করার জন্য সেই ইনোভেশন প্রয়োজন। এই জন্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন ইনোভেশনের জন্য প্রতি বছর সরকার পুরস্কার দেয় এবং বিভিন্ন ধরনের পুরস্কারের আয়োজন করেছে এবং বিভিন্ন ধরনের ইনোভেশন। প্রাকৃতিক দূষণ করছি, আমরা কঠিন বর্জ্য ব্যবহার করছি, তরল বায়ু ইত্যাদিভাবে। ইভেন আমরা যে আমাদের নদী নালাগুলো রয়েছে, খালবিল রয়েছে, আপনারা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে অনেক নদী রয়েছে। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি প্রায় 230টির অধিক নদী বাংলাদেশে রয়েছে, জালের মতো বিস্তৃত। বাথরুমও ধরো যে গন্ধ আছে, নোংরা দেখতেন তো নোংরা দেখাই যাচ্ছে। দিনের মাস আছে, রাত্রির মাস আছে। রাত্রি তো কয়েল ধরেন লাগে 2-3 করে। একটু পরিষ্কার থাকলে পরে থাকা দিতে সুবিধা হয়, ভালো হয়। ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মতিন্দা সহ যারা পরিষদের সদস্যবৃন্দ রয়েছে। পায়খানায় গন্ধ, পায়খানা পরিষ্কার করে না, ঘর ঠিক মতন ঝাঁটায় না, মুছে না, মশা মাছি গন্ধের ঠিকানা না, এর মধ্যে বসে ভাত খাওয়া যায়। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রোগীও ভালো থাকে, মানুষও ভালো থাকে। দেখেন ফ্যান নষ্ট, ফ্যান ছাড়ে না। এর মধ্যে মানুষ এমনিতেই এর মধ্যে থাকলে রুগী হয়ে যায়, ভালো মানুষও রুগী হয়ে যায়। কিন্তু এগুলো একটু পরিচ্ছন্ন হলে রুগীর পক্ষেও ভালো, মানুষের পক্ষেও ভালো। আমরা চাই যে এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় হাসপাতালে করে দিই। পরিবেশটা দেখতেছি খুবই নোংরা, মানে বাথরুমে ঢোকা যায় না, গন্ধ আসে, টিস্যু মিশু পড়ে থাকে, এরকম অবস্থা খুবই খারাপ। এই টিস্যু মিশু ওই রকমই পড়ে আছে বাথরুমের ওই সামনে, যাওয়া যাচ্ছে না, গন্ধ আসতেছে। আমরা ওই জায়গাতে না থাকতে পারি, তাই আবার এই বেটে আইছি। গত রাত্রে অনুমান 3:30টার দিক সিমবির বাজারের মার্কেটে আগুন লেগে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। স্থানীয় সবাই খবর পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলো। 2-3 ইউনিট এলারা এসে, ফায়ার সার্ভিস এলারা এসে আগুন নিয়ন্ত্রণ করলো। আগুন নিয়ন্ত্রণে হলেও ক্ষতি কোনো অংশ কমেনি, সব কিছু পেড়ে তছনছ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা 4 নম্বর বাড়াদি ইউনিয়ন নতিনা দাখিল মাদ্রাসার আজকে ভোটের জন্য আমি বিনীতভাবে জিয়াভাই বলছি যে আপনার কয়টি সদস্য ছিল আর আপনি আজকে কি নিজে ক্যান্ডিডেট ছিলেন কিনা বলেন। আমার সদস্য ছিল 4টে, আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম। আপনার সদস্য ছিল 5টা, একটা সদস্য কম বাতিল রেখেছিল। আপনার সদস্য কয়টা জিতছে? প্যানেলে জয়লাভ করেছে। আপনার সদস্য কয়টা জিতছে? 4টি জিতছে। আপনার দিয়ে না, আমি সদস্য না, সদস্য না। কতগুলো আছে? মোটামুটি আমি এই জায়গায় আছি ভাই। কতগুলো আছে? মোটামুটি
আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম। আমার বাড়ি নবীনগর, বাউড়া, পাটগ্রাম, লালমনিরহাট। আমরা নিরাপদ ও শান্তিতে আমাদের জন্মভূমিতে আমরা বসবাস করতে চাই। আমাদের উপর আমার এক ছেলে আজকে একটা চোখ তুলে দিয়েছে, আবার আর চোখ তোলার জন্য হুমকি দিচ্ছে, আমাকে জীবনে মেরে ফেলতে চাচ্ছে। আমার দুই ছেলেকে মারার জন্য হুমকি দিচ্ছে, কখন কোথায় তুলে নিয়ে যাবে। আমি এই নিরাপত্তা চাই, আমি শান্তিতে থাকতে চাই, আমার জন্মভূমিতে আমি বাস করে থাকতে চাই। আমি কি করব? আমার এক ছেলে মনে করেন যে 100 অন্ধ, তাকে মনে করেন নিয়ে বেড়ায়, আমার সমস্যা হচ্ছে। আবার যদি এদের উপরে হামলা চালায় আমি কি করব? আমি কোথায় যাবো আমি কিছু বুঝতে পারছি না। আমি আমার জন্মভূমিতে জন্মগ্রহণ করেছি, এই জন্মভূমিতে বসবাস করতে চাই, এটাই চাই। ঠিক আছে ভাই। মরহুম বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম সালাম দেবে। সালাম। On your own. River. Look up. One. Right up. মরহুম বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী স্মরণে 1 মিনিট নিরাপত্তা পালন করা হবে। উপস্থিত জনতা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। এই কাজ আপে শুরু, আপে শেষ। আমি রমজান মেম্বারের বিচার চাই, আমি তার বিচার চাই, আমার স্বামীকে চাই। আমরা গরিব বলে আমাদের কোনো বিচার নিতেছে না, কোনো কিছু করতেছে না সরকার থেকে। আমি তার বিচার চাই, আমার স্বামীকে চাই, আমার সন্তানের দুটি মেম্বারকে বাতিল করতে চাই। মেম্বারি জানি বাতিল হয়। আপনাদের কাছে আমার এটাই চাই, মন্ত্রীর কাছে, টিউনের কাছে, জনগণের কাছে, গ্রামবাসীর কাছে আমার স্বামীর বিচার চাই। বাবা আমার ছেলেকে পায়ের বক কেটে দিচ্ছে, বাবা পায়ের বক কেটে দিচ্ছে। বিচার চাই বাবা, আপনারা বিচার চাই বাবা। দলিল আছে, আমি এই দলিলের জন্য, এই ঘর নেওয়ার জন্য রমজানের কাছে ফর্ম নিয়ে সই জমা গেছিলাম, সই দেয় নাই। রমজান বলছে যেখান থেকে পাবা সেখান থেকে নাও। সিএমের কাছে গেছি, সিএম নেয় নাই। টিওনের কাছে গেছি, টিওন আমাকে পাত্তা দেয় নাই। পিএর কাছে আমি কাগজটা জমা দিয়েছি, তারপরেও অনেক হুমকি টুমকি দেওয়ার পরে রমজান আমাকে 2 বার মারতে গেল। টিওনের সামনে, চেয়ারম্যানের সামনে, পিএর সামনে, তাদের সামনে আমাকে হুমকি দেখাইতেছে, আমাকে খায়া ফেলবে, খতম করে ফেলবে, পৃথিবী থেকে তুলে দিবে। আমার ঘর ওখানে ছিল, দলিল আছে, আমার সরকার আমাকে দলিল দিয়েছে, কিন্তু রমজান ওখানে পাত্তা দেয় না। আমার ওখানে নিরীহ লোক, আমার কোনো লোকজন নাই। রমজানের সব লোক টাকা দিয়ে কিনে নেওয়া,
কিন্তু আমার তো ভাই টাকা নাই, আমি তো দিদি বিচার চাই, রমজান মেম্বারকে মহিষামুড়ি থেকে বহিষ্কার চাই। আমার সরকারের এই যে উপহারী ঘর গরিবদের দেওয়ার কথা দেয় নাই, সবার কাছ থেকে 30,000, 20,000, 25,000 করে টাকা নিছে। আমার ভাই থেকে ওই গরিবরা এসে ধরছে, আইনাল হক ভাই আমাদেরকে একটা বিচার করে ঘর নিয়ে দাও। আইনাল হক এই পরিষদে আইছিল, হিনা আসে, তারপরে মন্ত্রীর কাছে বলছে যে এরকম সবাই ঘুষ নেয়, ঘর দেয় না। তার মন্ত্রী আমার কইছে যে রমজানে ফোন করে কইছে যে রমজান তুমি ঘর দিয়ে দাও। আমার বাচ্চা গাড়ি করে যাওয়ার পরে রাত 11টার সময় রমজান শাহবারান সুরত একটা দাম নিয়ে রাস্তায় দাঁড়া ছিল। আমার বাচ্চা ধ্যান কেটে দিছে, আমি করে আমার কিছু নাই। রমজান ভাই আমাদের হাজার হাজার টাকা নদীর পানি শুকাবো, আমাদের টাকা শুকাবো না। এমপি মন্ত্রী কি করে সন্ত্রাস খুনি আছিল। আর গণজার সবার কাছে অনুরোধ করে আমার ওখানে মহিষামুড়ি গ্রামে এই নিজাম নামে একটা লোক আছে, ওই লোকটা খুব নিরীহ লোক, খুব দরিদ্র লোক। নিয়ে রমজান গরু ওরা আইসা আরও লোকজন সাথে করে নিয়ে যায়, হেরা ওই নিজামের জমিটা রাত 3টার সময় যে জমিতে হাল মারে, জমি দখল করে, বাড়িতে আগুন টাগুন লাগাই দেয়, পুরা সারকার করে দিছে। সদস্য আসলে কি বলবো, আমার তো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি একজন জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আসলে কি জনগণের সাথে এরকম আচরণ করা কি আমার ঠিক? আমার ওয়ার্ডের মেম্বার যেমন সরকারি ভূমিহীনদের ঘর, হত দরিদ্রদের ঘর বিতরণ হচ্ছে, সেই ঘরে সে বেনিফিট অনুযায়ী 30-40 হাজার করে টাকা নিচ্ছে সেই বিনিময়ে। সেখান থেকে আমার আবেদন ছিল আমাকে 2টা ঘর দেন। আমি কি জনপ্রতিনিধি না? আমি কি ভোটে আসি নাই? এই বলে আমি বলছি আমাকে 2টা ঘর দেন। ওখান থেকে আমাকে একটি ঘর সেটা দেওয়া হয়েছে। ইউনো স্যার আমার বাসায় গিয়ে সরজমিনে তদন্ত করে উনি আমাকে ঘরটা দিয়েছেন। সেই ঘরেরও পরের দিন সকাল 10টায় আমাকে প্রস্তাব দিছে, খালা তুমি টাকা নিয়ে আসো। টাকা কোথায় নিয়ে যাব? ইউনো স্যার আমাকে সরজমিনে ঘর দিয়ে গেছে, আমি কোথাও টাকা নিতে পারবো না। সে ব্যক্তির যাতায়াতের কোনো টাকা নেই, আমি নিয়ে এসে তাকে আবেদন করে স্যার সরাসরি ঘর দিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে অনেক আমাকে সে লাঞ্ছিত ভোগান্বিত করতেছে। যেমন আমি এ পর্যন্ত আজকে মনে হয় 2 বছর পার হয়ে গেল আমাদের মেম্বারের বয়স। আমি ওখান থেকে সর্বোপরি ওই 1 নাম্বার ওই মেম্বার এখানে বঞ্চিত। আমার পরিবার আমি চালাইতে পারতেছি না, অসহায়। আমি একজন সদস্য হয়ে সে কি করতেছে আমি চোখে দেখতেছি, আমি সহ্য করতে পারতেছি না। আমার গার্জেনদেরকে বিচার দিলে রাতে ভূমিহীন জমি দখল করা, রাতে আগুন লাগিয়ে দেওয়া, দলবল নিয়ে সব কাজ করা। আমার পাশের বাড়িতে রাত 3টার সময় সে এসে দলবল নিয়ে আগুন লাগাই দিছে। তখন ওখানে আমাকে হুমকি দেয়, দেখো তো মহিলা মেম্বার যায় নাকি, তার ছবিটা আগে উঠাও। কিন্তু আমি কি থাকতে পারি ঘরে? যে আমার মেম্বার আসলে ওয়ার্ড ভিত্তিক এই কাজগুলো করতেছে, সেটা রহ প্রমাণ সবার কাছে জিজ্ঞাসা করেন। মেয়ালি বিষয়, ওভারঅল সব বিষয় নিয়ে তার কাছে রিপোর্ট প্রমাণ সব আছে। তোমাদের পরিবেশ পাশে নেওয়া লাগবে। করে গেলেন যে আপনার বাবা এবং আপনি ভোটের পরিবেশ নষ্ট করতেছেন, এ বিষয়ে আপনার বক্তব্য? সেটা তো আপনারাই দেখতেছেন, পরিবেশটা কতটা নষ্ট হচ্ছে না কেমন হচ্ছে তা দেখতেছেন একটু রাউন্ডলি। আপনার কাছে আরেকটি অভিযোগ করলো, আপনি তাকে হুমকি দিয়েছেন ফোনে, সেই কল রেকর্ড তার কাছে আছে। দেখান নিয়ে আসুক, দেখান আপনি পরিষদ নির্বাচনে আজকে মনোনয়ন জমা দিলেন, এই বিষয়ে আপনি বক্তব্য? হ্যাঁ, আল্লাহর ইচ্ছা, আপনাদের দোয়া সহযোগিতায় আমি অনলাইনে সাবমিট করেছি। আপনারা সবাই জানেন এবারের যে নিয়মটা অনলাইনে সাবমিট করতে হয়, আমি করেছি। আল্লাহর ইচ্ছা, আজকে যেহেতু নেতাকর্মীদের একটা মেন্টালি একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে, তাদেরকে নিয়ে আসলে একটা আসলাম। আপনি যদি নির্বাচিত হন তো আসলে জনগণের জন্য কি করতে চাচ্ছেন? অবশ্যই আমাদের সরকারের অঙ্গীকার আছে, প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে
উন্নয়ন সেই লক্ষ্যে আমি চাকরি করি। আচ্ছা ভাই, মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা রয়েছে যে এমপি মন্ত্রীর ভাই পুত্র আত্মীয় স্বজন প্রার্থী হতে পারবে না, কিন্তু আপনার চাচা ভাই দুজনে পাল্লাপাল্লি করে প্রার্থী হলেন। এই মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশটাকে আপনাদের বৃদ্ধাঙ্গুল দেখালেন, এটিকে আপনি কীভাবে খণ্ডন করবেন? না, এটা আমার জানা নাই যে নির্দেশটা কীভাবে আসছে, আমি কোনো নির্দেশনা পাই না। দলীয় পক্ষ থেকে আমার কাছে নির্দেশনা আসে। যদি এরকম কোনো নির্দেশনা আসে তখন সেক্ষেত্রে কী করবেন আপনি? দেখা যাবে জয়ের ব্যাপারে কতটুকু আসে। ইনশাআল্লাহ 100%। আচ্ছা, কালীগঞ্জবাসীকে নিয়ে আপনার স্বপ্ন কি? মডেল কালীগঞ্জ উপজেলা করতে সবাইকে নিয়ে কাজ করতে চাই। প্রথম কাজটি আপনার কী হবে? অবশ্যই মাদক মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, মুক্ত হবে, সংস্কৃতি মুক্ত হবে এবং সুন্দর একটি উপজেলা নির্মাণ করবো এবং সনাতন। একই ছাদের নিচে দুজন প্রার্থী, এটিকে আপনি কীভাবে দেখছেন? এটা গতবারও ছিল, 14 সালের নির্বাচনও ছিল, আমার দুই চাঁদা ছিল, এর আগেও নির্বাচনও ছিল। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আচ্ছা, আপনাদের পারিবারিক দ্বন্দ্ব কেন? রাজনৈতিক দ্বন্দ্ব থাকতেই পারে, বড় পরিবার থাকতেই পারে, বড় পরিবার। অনেকে বলছে এটা ক্ষমতার দ্বন্দ্ব। না, এটা অন্য জায়গাও আছে, সব জায়গাতেই আছে। বড় পরিবার, বড় দল, নেতৃত্বের দ্বন্দ্ব থাকতেই পারে। আপনার চাচা তো এই উপজেলার যে সাবেক চেয়ারম্যান বা বর্তমান চেয়ারম্যান, তো তিনি তো একজন চেয়ারম্যান, ভোটারদের আশা বা ক্ষমতা সেখানে, সেক্ষেত্রে আপনি কীভাবে দেখছেন? দেখা হবে ইনশাল্লাহ 21 তারিখে। মানুষ আপনার চাচা চেয়ারম্যান হিসেবে সফল না ব্যর্থ? আমার চাচা, আমি চাচাকে আমি প্রার্থী। আমার চাচা এইটা কথা ঠিক বলবো না, আমি চাচা হিসেবে বলতে চাই। আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, আমার কাছে মনে হয় না সে খুব সফল হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সে সফল হয়েছে। আপনার চাচা ছেড়ে আপনাকে ভোট দেবে কেন? ভোট দেবে এই কারণে যে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনগুলো আমরা মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো কাজ করতে চাই। গত সংসদ নির্বাচনে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলো আমরা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি। সেগুলো একটা স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কালীগঞ্জ, স্মার্ট একটা উপজেলা নির্মাণের জন্য অবশ্যই কালীগঞ্জ উপজেলার মানুষ, বিশেষ করে আমার তরুণ প্রজন্মের মানুষ, ইয়ং জেনারেশনের মানুষ আমাকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে বারবার বলব, আমার ইন্সপেক্টর তদন্ত আছেন, আরও অফিসাররা আছেন, আমার গ্রাম পুলিশ আছেন, তাদেরকে সকলকে নিয়ে আমরা অপরাধ নির্মূল করতে আপনাদের পাশে আছি। সকলে দোয়া করবেন। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে। মোহাম্মদ খাইফুল ইসলাম বাড়ি বর্তমান আমার বিয়ে কমিটি
বেতন দেয় গাড়ি কেন ঘরে ঘরে দিলাম সিরিয়ালে যান সিরিয়ালে যান সিরিয়ালে ए बारेक सीरियल में या सीरियल क्यों ओवरटेक ओवरटेक पर न जाके हरेंजिया আপনাদেরকে দিয়ে দিলাম
সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের সামনে উপস্থিত আছে ঝিনাইদহ আসার আসনের 12 নেতা মাননীয় এমপি সাহেব। আপনারা জানেন যে উনি বারবার এমপি হয়েছেন এই কালীগঞ্জ থেকে। শুধু তাই না, উনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। আপনারা জানেন ওই গানের তলা বানছে না দিল আর